সবাইকে হোমিও ডাইজেস্টের হোমিও বুকস রিডিং রুমে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সাথেই আছেন। গত পর্বে আমি জ্যান স্টেলার ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বা হোমিওপ্যাথির দার্শনিক বক্তৃতা এই মৌলিক বইয়ের সপ্তম ব্যাখ্যানটি শেষ করেছিলাম। আজকে আমি এই বইয়ের অষ্টম ব্যাখ্যানটি অর্থাৎ ৮ নম্বর ব্যাখ্যানটি আমি শুরু করতে যাচ্ছি। তাহলে চলুন আমরা ৮ নম্বর ব্যাখ্যা দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসের যাত্রা শুরু করি। ৮ নম্বর ব্যাখ্যায় ৯ নম্বর সূত্রে বলা হয়েছে সিম্পল সাবস্টেন্স বা অবিশ্লেষণীয় পদার্থ, মৌলিক পদার্থ সম্পর্কে বিচারণা। In the health condition of man, the spiritual vital force, the dynamics that animates that material body, rule with unbounded way, retain all the parts of the organism in admirable, harmonious, vital operation as regard both sensations and functions, so that our indwelling, reason-gifted mind can freely employ the living healthy instrument for the higher purpose of our existence. অর্থাৎ মানুষের সুস্থ অবস্থায় প্রাণ অর্থাৎ অমূর্ত জীবনী শক্তি এই ভৌতিক দেহকে সঞ্জীবিত করিয়া রাখে, অসীম প্রভাবে তাহাকে নিয়ন্ত্রিত করে এবং শরীর সংস্থানের সমুদয় অঙ্গগুলিকে তাহাদের ক্রিয়া ও অনুভূতি উভয় বিষয়ে সুসামঞ্জস্যরূপে সজীবভাবে ক্রিয়াশীল অবস্থায় রক্ষা করে, যাহাতে আমাদের অন্তর্লোক নিবাসী বিবেক বুদ্ধিসম্পন্ন মন এই সজীব সুস্থ যন্ত্রকে জীবনের উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য অবাধে নিয়োজিত করিতে সক্ষম হয়। অর্থাৎ এই সূত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। আমাদের সমস্ত শরীর মন যে শক্তি দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, সেই ভাইটাল ফোর্স কীভাবে আমাদের শরীরকে সুসামঞ্জস্যভাবে একটি নির্দিষ্ট নিয়মে পরিচালিত করছে, সেই বিষয়টি এই সূত্রে তুলে ধরা হয়েছে। এই সূত্রে প্রাণবৃত্তির অর্থাৎ ভাইটাল প্রিন্সিপালের অবতারণা করা হয়েছে। হেনিম্যানের যুগে এই কয়টি পঙ্ক্তির দ্বারা অর্থাৎ এই কয়টি লাইনের দ্বারা এত অধিক ভাব ব্যক্ত করা সম্ভব হইয়াছিল দেখিয়া বিস্মিত হইতে হয়। অর্গানন গ্রন্থের প্রথম সংস্করণের সপ্তম সূত্রে হেনিম্যান লিখিয়াছেন, There must exist in the medicine and healing principle. The understanding has a presentiment to it. অর্থাৎ ঔষধের একটা আরোগ্য সাধিকা বৃত্তি নিশ্চয়ই আছে, এ সম্বন্ধে আমাদের বুদ্ধিবৃত্তির পূর্ববোধ রহিয়াছে। কিন্তু এই অর্গানন গ্রন্থের কয়েকটি সংস্করণ মুদ্রিত হইবার পর হেনিম্যানের ধারণা চিরত পরিমাণে অর্থাৎ কিছু পরিমাণে পরিবর্তিত হয় এবং 1833 সালে প্রকাশিত বর্তমান সংস্করণে তিনি সুস্পষ্টরূপে সমগ্র দেহযন্ত্রের এই সম্মিলিত ক্রিয়াকে জীবনী শক্তি নামে অভিহিত করিয়াছেন। তৎকর্তৃক প্রযুক্ত শব্দগুলির দ্বারা তোমাদের ধারণা হইতে পারে যে এই সামঞ্জস্যই একটা শক্তি, কিন্তু আমার মনে হয় না সেরূপ উপদেশ দান করা হেনিম্যানের অভিপ্রেত ছিল। প্রাণবৃত্তিকে সুসামঞ্জস্যরূপে অথবা সামঞ্জস্যকে প্রাণবৃত্তিরূপে আমরা গ্রহণ করিতে পারি না। মূলনীতি সর্বক্ষেত্রেই সামঞ্জস্যের পূর্বগামী। মূলনীতি বা নিয়মের পরিণাম স্বরূপেই সামঞ্জস্য সূচিত হয়। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হচ্ছে, পরিণাম কখনো কারণের পূর্বে অবস্থান করতে পারে না, বরং কারণ সংগঠিত হওয়ার পরেই সেই কারণের একটি চূড়ান্ত রূপই হচ্ছে পরিণাম। এই অভৌতিক প্রাণবৃত্তি উপলব্ধি করিতে হেনিম্যান সমর্থ হইয়াছিলেন। তাহার সাধনা ও বিশিষ্ট চিন্তাধারার ফলস্বরূপ তিনি উহা প্রাপ্ত হইয়াছিলেন। সে সময় মানুষের স্বাধীন ব্যক্তিগত চিন্তা বিরল দেখা যাইত, অর্থাৎ তদানীন্তন অনুমোদিত বিজ্ঞানসমূহের গণ্ডি বহির্ভূত প্রচুর চিন্তা করিতে কাহাকেও দেখা যাইত না। অর্থাৎ সেই সময়টাতে মানুষ একটি গতানুগতিক ধারাতেই চলতে থাকত। এখনও তেমনই আছে, তার বিশেষ কোনো পরিবর্তন হয়েছে আসলে চিকিৎসা ক্ষেত্রে সেটা বলা যায় না, বরং গতানুগতিক ধারাতেই চলছে। কিন্তু হেনিম্যান প্রচুর চিন্তা করিতে এবং সেই চিন্তার ফলেই সূত্রনিহিত ভাবটি উপলব্ধি করতে পারিয়াছিলেন। এই ভাবটি কেবল শেষ সংস্করণে অন্তর্ভুক্ত হইয়াছে। ইন দ্য হেলথ কন্ডিশন অফ এ ম্যান, দ্য ম্যাটেরিয়াল ভাইটাল প্রিন্সিপাল এনিমেট দ্য ম্যাটেরিয়াল বডি। অর্থাৎ মানুষের সুস্থ অবস্থায় অভৌতিক প্রাণবৃত্তি ভৌতিক দেহকে সজীব করিয়া রাখে। অর্থাৎ মানুষের এই যে ভৌতিক দেহটা, সেই ভৌতিক দেহটাকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করছে একটি অভৌতিক বিমূর্ত স্পিরিচুয়াল একটি আধ্যাত্মিক শক্তি। সেই আধ্যাত্মিক শক্তিটি মানুষের এই দেহকে, মানুষের সমস্ত সত্তাকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করছে সুস্থ অবস্থায়। প্রত্যুত তিনি অভৌতিক পদার্থ বা ইম্যাটেরিয়াল
ভাইটাল সাবস্টেন্স এই শব্দটি ব্যবহার করিলে ইহার ভাব সমধিক উদ্দীপ্ত হইত, কারণ তোমরা দেখিতে পাইবে ইহা বাস্তবিকই পদার্থ বিশেষ। অধুনা উন্নত চিন্তাশীল ব্যক্তিগণ ভৌতিক পদার্থের চতুর্থ অবস্থার কথা বলিয়া থাকেন। সেই অবস্থায় অভৌতিক বস্তু বা ইমম্যাটেরিয়াল সাবস্টেন্স বস্তু সম্বন্ধে এখন আমরা বলিয়া থাকি কঠিন তরল বাষ্প বা বিকীর্ণমান বা রেডিয়েন্ট অবস্থা, যাহা পদার্থ তাহার মুখ্য অবস্থা বা সিম্পল ফর্ম এবং মূর্ত অবস্থা বা কনক্রিট ফর্ম উভয়ই সদর্থক বা পজিটিভ পদার্থ মাত্র। অতএব আমাদের বিচারণা ও অনুশীলনের জন্য এই প্রশ্ন দাঁড়াইয়াছে, জীবনী শক্তি কাহাকে বলে? মনুষ্যের জীবে কিংবা খনিজ পদার্থে তাহার অস্তিত্ব নাই কি? শক্তিকে গঠনমূলক শক্তিরূপে কয়েক বৎসর যাবৎ অবিরাম বিচারণা চলিতেছে। শক্তির পূর্ববর্তী অবস্থা আর যে কিছুই নাই, এ চিন্তা মানুষকে উন্মাদ করিয়া তোলে। শক্তিকে মানুষ যদি পদার্থরূপে চিন্তা করিতে পারে, তবেই কোনো পদার্থের মধ্যে শক্তির অস্তিত্ব সে উত্তম রূপে ধারণা করিতে সমর্থ হয়। যখন সে কোনো প্রকার সত্তা সম্পন্ন বস্তুর বিষয়ে চিন্তা করে, অর্থাৎ যে বস্তুর অস্তিত্ব বিদ্যমান, তখন সে সত্তার বিষয়েও সে চিন্তা করিতে বাধ্য হয় এবং তাহাকে পরিণামশীল বলিয়া চিন্তা করিতে হয়। ব্যাধির কারণটি পরিণতির মধ্যে, অধিকিন্তু পরিণতি পরম্পরার মধ্যে কিরূপে প্রবিষ্ট হয় সে বিষয়ে সে অনুধাবন করিতে বাধ্য হয়। এরূপ না করিলে অন্তঃপ্রবাহের এবং অবিচ্ছিন্নতার ভাব ও প্রকৃতি বিনষ্ট হইবে। যে ব্যক্তি অবিচ্ছিন্নতার ভাব ও প্রকৃতি বিনষ্ট হইবে ভাবে, সে ব্যক্তি অবিচ্ছিন্নতা কি তাহা জানে না। সে ব্যক্তি আদি, মধ্য ও অন্ত সম্বন্ধে ধারণা করিতে পারে না। তাহার পক্ষে কোনো প্রকার চিন্তা করাই অসম্ভব, কারণ তাহার চিন্তার ভিত্তি ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। অন্তঃপ্রবাহের দ্বারা আমরা কি বুঝি? স্থূল এবং বাস্তব উদাহরণস্বরূপ একটা শৃঙ্খলের বিষয়ে চিন্তা করা যাক। শৃঙ্খলের শেষ গ্রন্থিটি তাহার প্রথম গ্রন্থির সহিত কিরূপে সম্বন্ধ থাকে? আমরা নিঃসংকোচে বলিব যে মধ্যবর্তী গ্রন্থিসমূহের দ্বারা উহা ধৃত। আবার প্রত্যেক গ্রন্থিটি কিসের দ্বারা সংযুক্ত? তাহার পূর্ববর্তী গ্রন্থির দ্বারা। এইরূপে ক্রমান্বয়ে শৃঙ্খলের প্রথম গ্রন্থি ও প্রথম বন্ধনী অবধি সংযোগ রহিয়াছে। অতএব আমরা দেখি না যে প্রথম গ্রন্থি হইতে শেষ আঁকড়া বা হুক পর্যন্ত একটা অবিচ্ছিন্ন পারস্পরিক সম্বন্ধ বিরাজ করিতেছে। যখন ওই শৃঙ্খলাটিকে ছিন্ন করা হইবে, উহা সর্বত্রভাবেই ছিন্ন হইয়া যাইবে। উহার এক গ্রন্থি হইতে অন্য গ্রন্থিতে আর অন্তঃপ্রবাহ থাকিবে না। তদ্রূপ যখনই আমরা অসংলগ্নভাবে বস্তুগুলির বিষয় চিন্তা করি, তখনই আমরা তাহাদের অন্তর্বর্তী পারস্পরিক সংযোগ সাধনের শক্তির বিষয়ে ভুল করিয়া যাই। যাবতীয় বিষয়ের ঐক্য সাধন অবশ্য কর্তব্য, অন্যথা তাহাদের পারস্পর্য ভঙ্গ হয় এবং অন্তঃপ্রবাহ নিরুদ্ধ হইয়া পড়ে। মানুষের দেহ সম্পর্কে আমরা তাহার অস্তিত্ব দেখিলাম বটে, কিন্তু মানব জীবনের সূক্ষ্মতর উদ্দেশ্যগুলির পরিচয় এখনও প্রাপ্ত হই নাই। বিচার শক্তিবিহীন জীব ব্যতীত অন্য কেহ বিশ্বাস করিতে পারে না যে বিনা কারণে মানুষের অস্তিত্ব সংগঠিত হইয়াছে। পূর্ববর্তী কোনো কারণ হইতে উহা সম্ভূত নহে। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হচ্ছে, একজন বিচার শক্তিহীন মানুষই কেবল ধারণা করতে পারে, তার ভিতরে ধারণা জন্মাতে পারে যে মানুষের পূর্ববর্তী কোনো সত্তা নেই, মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে এবং এই মানুষের ভৌতিক সত্তাকে কেউ পরিচালিত করছে না, এমনি এমনি পরিচালিত হচ্ছে। একজন চিন্তাহীন বিবেকহীন মানুষ এই ধারণাটি করতে পারে, যেটি অমূলক, কারণ এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হয়নি এবং এর পিছনে কোনো কারণ নেই। এই বিষয়টি অত্যন্ত অমূলক। মানব জীবনের স্থায়িত্বের কারণে কারণস্থল হইতে সর্বসময় অবিরত অন্তঃপ্রবাহের স্রোত প্রবাহিত হইতেছে। স্থূল পদার্থের স্থায়িত্ব অক্ষুণ্ণ রাখিবার জন্য সে শক্তি ব্যতীত কোনো পদার্থের অস্তিত্ব থাকা যে সম্ভব, মানুষ তাহার বুদ্ধিবৃত্তির দ্বারা কখনো প্রমাণ করিতে পারে নাই। তাহা হইলে অভৌতিক জগতের ব্যাপারে মানুষ কেনই বা অস্বীকার করিবে যে শক্তি বা এনার্জি আদি পদার্থ, মৌলিক পদার্থের বা সিম্পল সাবস্টেন্সের বিষয়ে ক্রমান্বয়ে অনুশীলন করিয়া দেখিতে পাইব শক্তিও আপনা হইতে আকস্মিক শক্তিরূপে উৎপন্ন হয় নাই, বরং ইহাও একটি তেজময় পদার্থ এবং প্রজ্ঞা বা ইন্টেলিজেন্স হইতে তাহার উদ্ভব। আবার প্রজ্ঞাও একটি পদার্থ বিশেষ। জড়বাদীরা তাহাদের নীতির সহিত সামঞ্জস্য রক্ষার জন্য আত্মার অস্তিত্ব অস্বীকার করে।
অর্থাৎ এই ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশনের যারা শুধু দৃশ্যমান বিষয়গুলোকেই আমলে নেয়, অর্থাৎ যেগুলোকে তাদের দৃষ্টিতে তাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেগুলোর মাধ্যমে সরাসরি সম্পৃক্ততা পায়, সেগুলোকেই তারা স্বীকার করে। কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় এবং মানুষের এই অনুভূতি এবং যে প্রচলিত বিজ্ঞান আছে, এই বিজ্ঞানের রেঞ্জের বাইরেও যে অনেক কিছু ঘটছে, সেগুলোর ফল মানুষ প্রতিনিয়ত ভোগ করছে, সেই ঘটনাগুলো চলমান রয়েছে, প্রতিনিয়ত ঘটছে, সেই বিষয়গুলোকে কিন্তু এই ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন বা বস্তুতান্ত্রিক সভ্যতার মানুষ স্বীকার করে না, যেটি অত্যন্ত অমূলক। সত্যময় ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে, কারণ যে শক্তি লইয়া তাহাদের এত আড়ম্বর সেই শক্তি বাস্তব নহে, এবং সেজন্যই বাধ্য হইয়া তাহাকে অস্বীকার করিতে হয় যে ঈশ্বর বলিয়া কিছু নাই, অর্থাৎ ঈশ্বরের কোনো অস্তিত্ব নাই। বিজ্ঞ ব্যক্তি কিন্তু বুঝিতে সক্ষম যে একজন সর্বশ্রেষ্ঠ ভগবান বা সৃষ্টিকর্তা আছেন, তিনি সত্তাময় ঈশ্বর এবং তিনিও বস্তুবিশেষ। সকল বস্তুই ঈশ্বর হইতে সম্ভূত উৎপন্ন এবং শ্রেষ্ঠতম হইতে জড়ের শেষ পরিণাম পর্যন্ত একটি সম্পূর্ণ পর্যায়ে এইরূপে সংগ্রথিত। এ যেন একটা স্তরে স্তরে সজ্জিত অবস্থা, স্রষ্টা এবং তার সৃষ্টি, এইভাবে পুরো সৃষ্টিটি যেন একটি স্তরে স্তরে সাজানো, যার মূল অবস্থানে অবস্থিত মূল শক্তি, মূল সত্তা, সেখান থেকে বিচ্ছুরিত অনেকগুলো স্তরে স্তরে সম্ভূত অনেক সৃষ্টি, অনেক জগৎ। যখন নিশ্চিত বিচ্ছিন্নতা সংগঠিত হইবে, প্রথমাবধি শেষ পর্যন্ত অন্তঃপ্রবাহটি নিবৃত্ত হইবে, তখন পরিণামসমূহেরও অস্তিত্বের অবসান সংগঠিত হইবে। মৌলিক পদার্থের দ্বারাই জড়জগৎ পরিধৃত রহিয়াছে। মানুষের মনে আপাতরূপে দুইটি জগতের বিষয় উদিত হয়, চিন্তা জগৎ এবং জড়জগৎ, অর্থাৎ অভৌতিক পদার্থের জগৎ এবং ভৌতিক পদার্থের জগৎ। শৃঙ্খলা ও সামঞ্জস্যের উপর জড়জগৎ প্রতিষ্ঠিত। দৃষ্টিগোচর যাবতীয় বস্তুরই আরম্ভ বা সূচনা থাকে। আকৃতিগুলি সামঞ্জস্যময়, ধাতুর প্রত্যেক স্ফটিকটি বা নির্দিষ্ট নিয়মানুসারেই দানা বাঁধিয়া থাকে। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিও সামঞ্জস্য রক্ষা করিয়া আকার ধারণ করে। জড়জগতে আমরা ইহার কারণ খুঁজিয়া পাই না, কিন্তু বেশ বুঝিতে পারি যে প্রথম হইতে শেষ পর্যন্ত একটি অবিচ্ছিন্ন অন্তঃপ্রবাহ সমুদয় বস্তুকে যথাস্থানে ধারণা করিয়া রাখিয়াছে। একটি পরিচালিকা শক্তি যদি না থাকে, যেমন একটি অফিস বা যে কোনো একটি প্রতিষ্ঠানে, সেখানে যদি কোনো পরিচালক না থাকে, সেই অফিসটি কি সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে? সেটি কিন্তু সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে না। তাহলে এই যে একটি মানুষের ক্ষেত্রে, মানুষের দেহ একবারে মায়ের পেটে থাকা থেকে শুরু করে সুশৃঙ্খলভাবে একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী সিরিয়াল মেনটেন করে এইভাবে প্রস্ফুটিত হচ্ছে মানব দেহটি, এটি কি আদৌ সম্ভব? যদি এর পরিচালিকা শক্তি না থাকে, সম্ভব নয়। সে শৃঙ্খলার মধ্যে কোনো বিচ্ছেদ নাই, প্রথমাবধি শেষ পর্যন্ত একটি অবিচ্ছিন্ন শক্তি দ্বারা প্রবাহিত। কারণ নিরবিচ্ছিন্ন প্রবাহিত হইতে না থাকিলে কোনো বস্তুরই অস্তিত্ব বর্তমান থাকে না। আমরা দেখিতে পাই মানব নির্মিত সকল বস্তুই জীর্ণ হইতে এবং কালক্রমে শতদা চূর্ণ হইয়া যায়। কিন্তু অন্যদিকে দেখো, যে সমুদয় পদার্থের মধ্যে অন্তঃপ্রবাহ রহিয়াছে তাহারা চিরস্থায়ী, তাহাদের শৃঙ্খলা ও নিজস্ব গঠন প্রথমাবধি অন্তকাল সমভাবাপন্ন, একই রকম, একই পরিকল্পনায় এবং একই নিয়মানুবর্তী হইয়া কার্য পরিচালনা করিয়া চলিতেছে। মৌলিক পদার্থের বহু গুণের আরোপ করা হয়, কিন্তু তাহার যে গঠনমূলক প্রজ্ঞা বা বুদ্ধিবৃত্তির বিষয় কথিত হইয়াছে, অর্থাৎ সমস্ত জীবজগৎ, উদ্ভিদ জগতে এবং খনিজ জগতে যাহার বিষয় উল্লেখ করা হইয়াছে, যাহা বুদ্ধি সহকারে কার্য করে এবং অবয়ব গঠন করে বলা হইয়াছে, অন্যান্য আলোচ্য বিষয়গুলির মধ্যে সর্বাগ্রে তাহাই আমাদের বিবেচ্য। সমুদয় মূর্ত বস্তুই স্ব নৈসর্গিক বা প্রাকৃতিক প্রথা অবলম্বনে অগ্রসর হইতেছে এবং আপন বিশিষ্ট অবস্থা প্রাপ্ত হইয়া তদবস্থা হইতেই অগ্রসর হইতেছে। বিশ্লেষণ দ্বারা রসায়ন নীতিসমূহ অর্থাৎ ল অফ কেমিস্ট্রি মানুষের নিকট এমনভাবে প্রতিভাত হয় যে তাহার নিকট সমস্ত মৌলিক পদার্থ বা এলিমেন্টস প্রত্যক্ষীভূত হইতে পারে, কারণ সে উপাদানসমূহ সমভাবে ক্রিয়মান। মৌলিক পদার্থই প্রত্যেক বস্তুর সত্তানুকূল প্রাণ সঞ্চার করে, তাহার বৈশিষ্ট্য প্রদান করে, অন্যান্য বস্তু হইতে তাহার
পার্থক্য জ্ঞাপন পরিচয় আরোপ করে। মৃত্তিকা পিণ্ডেরও নিজস্ব অনুষঙ্গ বা অ্যাসোসিয়েশন আছে, নিজস্ব পরিচয় আছে। তন্মধ্যে যে মৌলিক পদার্থ অন্তর্নিহিত রহিয়াছে তাহাই উহার পরিচয় এরূপভাবে স্থাপন করে, যাহাতে জীবজগতের ও খনিজ জগতের সমুদয় পদার্থ হইতে উহার প্রভেদ প্রতীত হয়। পার্থক্য লক্ষ্য করা যায়। মৌলিক পদার্থের গঠনমূলক বুদ্ধিবৃত্তি তাহার কারণ। আদি হইতে অন্ত অবধি, অন্ত পর্যন্ত তাহা সমভাবে বিদ্যমান। বাতায়নের পর কলায় অর্থাৎ কাছে তুষারের কার্য লক্ষ্য করিলে আমরা তন্মধ্যে গঠনমূলক প্রজ্ঞার বিকাশ প্রবণতা বুঝিতে পারি। উদ্ভিদসমূহ নিয়মিত আকারে বর্ধিত হয়, মানুষের মধ্যে প্রথমাবধি শেষ পর্যন্ত তাহাই সংগঠিত হয়। মূল কারণ হইতে তাহার মধ্যে অবিরাম অন্তঃপ্রবাহ বিদ্যমান। মানুষ যদি শ্রেষ্ঠতম অবস্থায় সংস্থিত হয়, যদি সে বিবেক সম্পূর্ণ হয়, তবে নিরন্তর সুশৃঙ্খল অবস্থাতেই থাকিতে তাহার স্পৃহা হইবে। বিবেকানুগতভাবে চিন্তা করাই তাহার লক্ষ্য হইবে। কিন্তু তাহাকে এরূপ স্বাধীনতাও দেওয়া রহিয়াছে যে আপন বিবেক বিনষ্ট করতেও তাহার বাধা নাই। অর্থাৎ মানুষ প্রকৃতিতে এমন একটি সৃষ্টি, তার যে ভাইটাল ফোর্স রয়েছে, যে আত্মা রয়েছে, তার ভিতরে এমন একটি গুণ রয়েছে, এমন একটি বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যের যে গুণের আদলে সে যেমন তার দেহকে এবং তার পরিবেশকে, তার সৃষ্টি জগতের নিজস্ব রেঞ্জকে সে সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে পারবে, নিজস্ব ক্ষেত্রগুলোকে এই প্রকৃতির নির্দিষ্ট রেঞ্জে, তার নির্দিষ্ট আওতাতে সেই নিয়মগুলোকে ভেঙে বিশৃঙ্খলতার সৃষ্টি করতে পারবে। এই বৈশিষ্ট্য, এই গুণ তার রয়েছে। পরন্তু এই মৌলিক পদার্থটিও পরিবর্তনশীল। ইহা সুশৃঙ্খল কিংবা বিশৃঙ্খলভাবে প্রবাহিত হইতে পারে, ইহা পীড়িত হইতে পারে কিংবা সুস্থ থাকতে পারে। আর এই সমুদয় পরিবর্তনের অধিকাংশই মানুষ স্বয়ং লক্ষ্য করিতে সমর্থ, কিংবা সেগুলি তাহার স্বকৃত বিপর্যয়, অর্থাৎ নিজের থেকেই সে এই বিপর্যয়ের অবস্থাটি তৈরি করেছে, কারণ এই ক্ষমতা তার ভিতরে আছে। মানুষের ভিতরে ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা শক্তি থাকার কারণে সে এই ধরনের বিপর্যয় সংগঠন করতে পারে, দেহ মনে সে বিপর্যয় সংগঠন করতে পারে। কোনো একটি ভৌতিক পদার্থের সমগ্র অবয়বের মধ্যে কোনো প্রকার বিপ্লব কিংবা পরিবর্তন সংগঠন না করিয়াও যে কোনো মৌলিক পদার্থ পরিব্যাপ্ত হইয়া থাকিতে পারে। চুম্বকত্ব কোনো দ্রব্যের কণিকারাশি কিংবা দানাগুলি বিচ্যুত বা বিপ্লুত না করিয়াও তার মধ্যে অবস্থিত থাকিতে পারে। সংশক্তি বা কোহিজন একটি মৌলিক পদার্থ। ইহা নিজ অধিকৃত পদার্থের মধ্যে কোনোরূপ বিপ্লব বা বিচ্যুতি সংগঠন করে না, অর্থাৎ রূপের অথবা উপচিত স্থূল অবয়বের মধ্যে এই প্রাথমিক অর্থাৎ আদি পদার্থটি রহিয়াছে এবং তার দ্বারা সেই ভৌতিক স্থূল পদার্থের স্বাতন্ত্র পরিচয়ে বিচ্যুত বা বিকলতা প্রাপ্ত হয় না। এই মৌলিক পদার্থ নিজের অথবা তাহার অধিকৃত ভৌতিক পদার্থের কোনরূপ উৎপাত সংগঠন না করিয়া তৎক্ষেত্রে অবস্থান করিতে সক্ষম। এই অমিশ্র পদার্থ যদি সক্রিয় হয় তবে তাহার অধিকৃত ক্ষেত্রে উহা স্বীয় প্রভাব ও শাসন বিস্তার করে। ইহাই শক্তির কারণস্বরূপ। দেহ মধ্যে এই অভৌতিক পদার্থের অংশ বিদ্যমান না থাকিলে দেহের স্পন্দন, চিন্তা কিংবা ক্রিয়া থাকে না। ইহা অতীব সুষ্ঠুভাবে দেহক্ষেত্রে কার্য করিয়া চলিয়াছে এবং যে মুহূর্তেই শরীরের বিশিষ্ট অমিশ্র পদার্থটি বিমুক্ত হইয়া পড়ে সেই মুহূর্তেই অন্তঃপ্রবাহ রুদ্ধ হইয়া যায়। অর্থাৎ যখন একটি মানুষ পঞ্চত্ব প্রাপ্ত হয়, একটি মানুষের অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করে, যখন ভাইটাল ফোর্স তার দেহ ত্যাগ করে, জীবনী শক্তি বা আত্মা, তখন যে অন্তঃপ্রবাহটি চলমান থাকার কারণে তার দেহটি সজীব ছিল এবং বিভিন্ন কার্যে নিযুক্ত করতে পারত, সেই দেহটি কিন্তু তখন নিথর স্থবির হয়ে পড়ে এবং আস্তে আস্তে প্রকৃতির সাথে বিলীন হয়ে যায়, শুধু এই অন্তঃপ্রবাহ রুদ্ধ হওয়ার কারণে। যে অন্তঃপ্রবাহের মাধ্যমে এই দেহটি অমূর্ত অবস্থা থেকে যে শক্তিটি এই মূর্ত দেহে প্রবাহিত হয়ে দেহকে সজীব, সঞ্জীবিত এবং মহৎ উদ্দেশ্য লক্ষ্যের দিকে ধাবিত করছিল, আত্মা মুক্তি লাভ করার কারণে, আত্মা দেহ ত্যাগ করার কারণে তখন কিন্তু এই দেহটি স্থবির হয়ে পড়ে এই অন্তঃপ্রবাহ বিনষ্ট হওয়ার কারণে। এই অমিশ্র পদার্থ সঞ্জাত উৎপন্ন শক্তি সমস্ত বস্তুকে শৃঙ্খলিত করিয়া রাখিয়াছে। ইহার দ্বারাই সমস্ত ক্রিয়া সুশৃঙ্খলায় নিয়ন্ত্রিত হইতেছে। প্রত্যেক জীবের, উদ্ভিদের ও খনিজের আকৃতি ও অনুপাত সংস্থিত রহিয়াছে। সমস্ত ক্রিয়া এই অমিশ্র পদার্থ হইতেই সম্ভাবিত। বস্তুত সমগ্র বিশ্বই ইহার সুশৃঙ্খলায় পরিধৃত রহিয়াছে।
ইহা ভৌতিক পদার্থকে কেবল নিয়ন্ত্রিত করিয়াই ক্ষান্ত নহে, পরন্তু যাবতীয় পদার্থের মধ্যে সমবায় অর্থাৎ নিত্য সম্বন্ধ প্রতিষ্ঠিত করিয়া রাখিয়াছে। অর্থাৎ এই আদ্য শক্তির আদলে সমস্ত সৃষ্টি জগৎ একে অন্যের সাথে একটি নিবিড় সম্পর্কে আবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এখানে মানুষও সেই সৃষ্টির একটি অংশ। কিন্তু এই মানুষের মধ্যে বিশেষত্বটি হচ্ছে, এই মানুষ চাইলে তার ফ্রি উইল, তার নিজস্ব যে একটি বৈশিষ্ট্য, আত্মার একটি গুণ, ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা শক্তি তার ভিতরে রয়েছে। সেই স্বাধীন ইচ্ছা শক্তির আদলে যে প্রবাহ প্রকৃতিতে চলমান রয়েছে, সেই চলমান প্রবাহকে সে অস্বীকার করে অন্য ভিন্ন একটি প্রবাহ সে নিজে তৈরি করতে পারে এবং মানুষ তৈরি করার চেষ্টা করে। যখনই সে অন্য একটি ভিন্ন প্রবাহ এই প্রকৃতিতে তৈরি করার চেষ্টা করে, তখন এই বৃহত্তর অংশ যে নির্দিষ্ট নিয়মে পরিচালিত হচ্ছে, সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, সেই বৃহত্তর নিয়মের চাপে এই ক্ষুদ্রতর নিয়মের বিলয় ঘটে। তখন স্বাভাবিকভাবে দুটার মধ্যে কন্ট্রাডিক্ট, একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, কনফ্লিক্ট সৃষ্টি হয়। তখন এই ক্ষুদ্র শক্তির মধ্যে একটি প্রতিক্রিয়া দেখা দেয়। সেই প্রতিক্রিয়া মানুষের দেহে, শরীরের বিভিন্ন সত্তার মধ্যে প্রবাহিত হয় এবং মানুষের মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি হয়। কিন্তু মূল বিষয়টি কিন্তু ঘটে প্রকৃতি যে সুশৃঙ্খল নিয়মে পরিচালিত হচ্ছে, সেই নিয়ম থেকে বিচ্যুত হওয়ার কারণে। মানুষ যতক্ষণ পর্যন্ত প্রকৃতি যে নিয়মে পরিচালিত হচ্ছে সেই নিয়মের অনুগামী হয়, অনুবর্তী হয়, ততক্ষণ কিন্তু তার মধ্যে কোনো ধরনের কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। বিশ্বের ঘটনা পরম্পরা পর্যবেক্ষণ করিলে চন্দ্র সূর্য নক্ষত্ররাজির প্রতি অবহিত হইলে আমরা দেখি ইহারা পরস্পরের প্রতিকূল নহে, ইহাদের মধ্যে শৃঙ্খলা অনুবর্তিত রহিয়াছে। সমুদয় পদার্থের মধ্যে একটা ঐক্য বিদ্যমান এবং এই অমিশ্র পদার্থের দ্বারাই তাহা সাধিত হইতেছে। ইহাকে আমরা সমবায়ের সর্বপ্রকার পরিণতি দেখিতে পাই এবং ইহার দ্বারা পূর্ণ ঐক্য অবলম্বনে কাজ করিয়া চলিয়াছে। মনুষ্যগণ ইতস্তত বা বিক্ষিপ্ত বিচরণ করিতেছে পৃথিবীতে, আমাদের চারদিকে নানা বিষয় সংগঠিত হইতেছে। বনের মধ্যে বৃক্ষরাজি পরস্পরের স্থান সংকলন করিয়া দিতেছে। সর্বত্রই পরিপূর্ণ ঐক্য বিদ্যমান। মানবদেহের শারীরিক বিন্যাস অপেক্ষা আশ্চর্যতর বিষয় আর কিছুই নাই। তাহার বাসনা ও বুদ্ধি, তাহার কার্যাবলী সব বিস্ময়কর। এই প্রাণবৃত্তির দ্বারাই ইহাদের বিন্যাস সাধিত হইতেছে। ইহার অনুপস্থিতিতে সকল বস্তুই মৃত এবং তাহাদের অস্তিত্বের উচ্চতর উদ্দেশ্য সাধনে তখন কোনো বস্তুকেই নিয়োজিত করা যায় না। বিশ্বস্রষ্টা এই অমিশ্র বস্তুর সহায়ে সমুদয় সৃজিত জীব ও পদার্থের উচ্চতর উদ্দেশ্য সাধনের তাহাদিগকে নিয়োজিত করিতে সমর্থ হন। প্রত্যেক পদার্থই বিজারণ সাধ্য বা রিডাকটিভ, তাহাকে ক্রমান্বয়ে জীর্ণ করিয়া অমিশ্র অবস্থায় পরিণত করা যায়, পরন্তু তখন তাহার পূর্বা অবস্থার আর ফিরাইয়া লওয়া যায় না। মূল হইতে পরিণামে প্রবর্তিত করা অর্থাৎ অমিশ্র পদার্থকে তাহার পরিণামে পরিবর্তন করা মানুষের সাধ্যাতীত। সর্বশক্তিমান ঈশ্বর যে কার্যটি আপন আয়ত্তাধীনের রাখিয়াছেন, তাহারাই শক্তি যাবতীয় অমিশ্র পদার্থের মধ্যে দিয়া শেষ পর্যন্ত অর্থাৎ পরিণাম পর্যন্ত প্রবাহিত হইতেছে। অতএব এখন আমরা বেশ বুঝিতেছি, সূচনা হইতেই যে বস্তুর কোনো উদ্দেশ্য নাই তাহা পদার্থ নহে। অর্থাৎ বস্তুর উদ্দেশ্য বা পরিণাম তথা প্রয়োজন থাকে বলিয়াই তাহার বস্তুত্ব প্রতিপন্ন হয় এবং বিনা প্রয়োজনে কোনো বস্তুই সৃজিত হয় না। অবিচ্ছিন্ন ধারায় প্রথমাবধি শেষ পর্যন্ত অবস্থিত না থাকিলে তার দ্বারা কোনো প্রয়োজন বা উদ্দেশ্য সাধিত হয় না। সুতরাং পদার্থের পরিণাম তাহার সূচনার মধ্যেই অন্তর্নিহিত। শৃঙ্খলের শেষ পর্যন্ত প্রত্যেক গ্রন্থিতেই উদ্দেশ্য বিরাজিত। তাহার আকৃতি পর্যন্ত সেই প্রয়োজনের জন্যই একীভূত এবং প্রতিষ্ঠিত। শৃঙ্খলের প্রথম গ্রন্থিটি নির্মাণের সঙ্গেই তাহার পরবর্তী গ্রন্থির প্রয়োজন পরিলক্ষিত হয়। অর্থাৎ বড় শৃঙ্খল তৈরি করার উদ্দেশ্যে যখন প্রথম গাঁটটি তৈরি করা হলো, প্রথম গাঁটটি তৈরি করার পরেই কিন্তু দ্বিতীয় গাঁটটির প্রয়োজনীয়তা দেখা দেয়। পরবর্তীতে কি হয়, দ্বিতীয় গাঁটটি তৈরি করা হয়, এভাবে তৃতীয় গাঁটটির প্রয়োজনীয়তা দেখা দেয়। অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয় বা দৃশ্যমান হয় তা কোনো না কোনো কারণে তার প্রকৃতিতে প্রয়োজনীয়তা রয়েছে, সেই জন্যই সেটি তৈরি হয়, সেই জন্যই তার সৃষ্টি হয়। এবং এই প্রয়োজনীয়তাটিও একটি সুশৃঙ্খল নীতিতে পরিচালিত হচ্ছে সেই আদ্য শক্তির মাধ্যমে। অমিশ্র পদার্থ তিনটি অবস্থায় বিদ্যমান থাকতে পারে, যথা অমিশ্র বা মৌলিক অবস্থা, যৌগিক অবস্থা এবং জটিল অবস্থা। পরন্তু
তাহাতে সাম্যের বিকার সংগঠিত হয় না। প্রথম হইতে শেষ পর্যন্ত তাহা সমভাবেই প্রবাহিত হইতে থাকে এবং তাহাতে সকল উদ্দেশ্যই সংরক্ষিত হয়। কিমিতির সর্বত্রই আমরা এই সংযুক্তি দেখিতে পাই। নীলিন বা আয়োডিন উহার বাস্তুদ্রব্যের বা বেস বা ভিত্তির সহিত সংযুক্ত হয়, অর্থাৎ দুটি অমিশ্র পদার্থ স্ব বিশিষ্ট পরিকল্পনা অনুসারে এবং পারস্পরিক সম্পর্কের অনুসারে বিশ্বাস্যভাবে এবং বিচারপূর্বক সংযুক্ত হয়। পদার্থসমূহ যখন এই রূপে একীভূত হয় তখন তাহাদের স্ব অন্তর্নিহিত অমিশ্র পদার্থকে তাহারা বিপ্লুত করে না, প্রত্যেক আপন পরিচয় রক্ষা করিয়া চলে এবং প্রতিটি ক্রিয়া সংগঠন ও কারক দ্রব্য অর্থাৎ রিয়েজেন্টস প্রয়োগ দ্বারা বিশিষ্ট করিয়া তাহাদিগকে পুনরায় অমিশ্র অবস্থায় জীর্ণ করা যায়। ইহারা সবই মানবদেহের উপাদান রূপে প্রযুক্ত হয় এবং প্রত্যেক মৌলিক পদার্থটি নরদেহে আপন পরিচয় আদ্যন্ত রক্ষা করিয়া থাকে। দেহের যে স্থানেই ইহাদের পাওয়া যাক না কেন ইহাদের স্বরূপ চিনিয়া লওয়া যায়। এই প্রকার সংযোগের ফলে একটা গঠনপ্রাপ্ত অবস্থা প্রতিপাদিত হয় বটে, কিন্তু যখন এইরূপ গঠিত পদার্থের সহিত অমিশ্র পদার্থের সংযোগ দ্বারা পুনরায় এক অভিনব অবস্থা উদ্ঘাত হয়, তৈরি হয়, অর্থাৎ যখন অন্য পদার্থের কর্তৃত্ব ও প্রভাব তাদের উপর আরোপিত হয় তখন জটিল রূপ ধারণ করে এবং সেই শরীরে তখন জীবনী শক্তি অপর সমুদয় শক্তিকেই নিয়ন্ত্রিত করে। শক্তি সমন্বিত অমিশ্র পদার্থসমূহ স্ব উদ্দেশ্যের শ্রেষ্ঠানুপাতের পরস্পরের উপর কর্তৃত্ব বিরাজ করে, একের উদ্দেশ্যে অন্যাপেক্ষায় শ্রেষ্ঠতর। এই জীবনী শক্তির স্বরূপ অমিশ্র পদার্থ পুনরায় আরেকটি উচ্চতর অমিশ্র পদার্থের দ্বারা প্রভাবান্বিত হইতেছে, তাহাই জীবাত্মা। বহু দার্শনিকগণই গভীর গবেষণাপূর্বক এই জীবাত্মা সম্বন্ধে একটি সিদ্ধান্তে উপনীত হইবার সংকল্প করিয়া কোনো একটি বিশিষ্ট কেন্দ্রে ইহার স্থান নির্দেশের চেষ্টা করিয়াছেন, কিন্তু উপরিক্ত আলোচনায় আমরা দেখিতেছি যে উহা গণ্ডিবদ্ধ স্থানে আবদ্ধ থাকার বস্তু নহে, অর্থাৎ জীবনের শক্তিকে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে আবদ্ধ রাখা যায় না। অমিশ্র পদার্থের বিচরণা কার্যে দেশ ও কাল সম্বন্ধে চিন্তা করিবার অবকাশ নাই, কারণ তখন আমরা গণিত শাস্ত্রের সীমার মধ্যে অবস্থান করি না অথবা দেশ ও কালের সংকীর্ণ রাজ্যের মধ্যে কার্য করি না। আমরা তখন অমিশ্র পদার্থের রাজ্যে অবস্থিত থাকি। স্থান ও কালের চিন্তা সত্যই সসীম, অসীম নহে। অমিশ্র পদার্থের কোনো পরিমাণ নির্ণয় করা যায় না, পরন্তু সূক্ষ্মত্বের পর্যায় অনুসারে তাহার গুণ নির্দেশ করা যায় মাত্র। একটি উদাহরণ দিয়া আমরা ইহার সহিত হোমিওপ্যাথির বিশিষ্ট সম্বন্ধের গুরুত্ব উপলব্ধি করিবার চেষ্টা করিব। যখন তোমরা সালফার 55 শক্তি সংযত মাত্রায় প্রয়োগ করিয়া দেখিতে পাও যে তাহা আর কার্য হইতেছে না, তখন উহা সিএম শক্তি প্রয়োগ করো এবং তৎক্ষণাৎ তাহার আরোগ্য সাধিকা ক্রিয়া প্রবর্তিত হইতে দেখিতে পাইবে। ইহাতেও কি আমরা উপলব্ধি করিতে পারি না যে আমরা এক নতুন পর্যায়ের প্রবাহে প্রবেশ করিয়াছি এবং সম্পূর্ণরূপে গুণেরই ব্যবহার করিতেছি? অমিশ্র পদার্থের অভিযোজন বা অ্যাডাপ্টেশন ধর্মও আছে। বিচার বুদ্ধি এই স্থানে বস্তুর আকৃতি মাত্র দেখিয়া মানুষকে ভ্রান্ত সিদ্ধান্ত অবলম্বনে প্রবৃত্ত করে এবং সেই জন্য মানুষ পরিবেষ্টনবাদ বা এনভায়রনমেন্টাল থিওরি অনুমোদন করিয়াছে। ব্যক্তিমাত্রই যে স্বীয় পরিবেষ্টনের মধ্যে অর্থাৎ নিজের পরিবেশের মধ্যে আপনাকে তাহার উপযোগী করিয়া লয় সেই বিষয়ে সন্দেহের অবকাশ নাই, কিন্তু পরিবেষ্টনের সহিত অর্থাৎ তার নিজের পরিবেশের সহিত অভিযোজন পদার্থটি কি? সব দেহ তাহা পারে না। অভ্যন্তর হইতে বহির্দেশ অভিমুখে বিচার করিলে দেখিতে পাই অমিশ্র পদার্থ তাহার পরিবেষ্টনের সহিত অর্থাৎ তার পরিবেশের সহিত আপনাকে অভিযোজিত করিয়াছে, অর্থাৎ মানুষের মধ্যে সেই আদ্যশক্তিটি থাকার কারণে মানুষ তার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে, তার মধ্যে বিবর্তন ঘটাতে পারছে, তার মধ্যে সংযোজন পরিবর্তন ঘটাতে পারছে। কিন্তু এই শক্তিটির অনুপস্থিত হলে এই দেহগত ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি বা আদ্যশক্তি থাকার সময়ে যে দেহগত রূপটি ছিল, ভাইটাল ফোর্স চলে যাওয়ার পর সেই দেহগত রূপটি কিন্তু সেই পরিবেশের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে না, অভিযোজন করতে পারে না, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না, বরং তখন সে অসার স্থূল বস্তুতে পরিণত হয় এবং প্রকৃতি তাকে গ্রাস করে প্রকৃতির সাথে সে মিশে যায়। এই প্রকারে মানবদেহের শৈত্য ও উত্তাপে জলসিক্ত ও আর্দ্রস্থানে বস্তুত যাবতীয় অবস্থার মধ্যে খুব শৃঙ্খলার সহিত অবস্থিত রহিয়াছে। ওই পরিবেষ্টনগুলি অর্থাৎ পরিবেশগুলি ইহার কারণ নহে, তাহাদের দ্বারা কিছু সংসাধিত হয় না, উহারা
ঘটনার সমাবেশ মাত্র। শরীরের অভ্যন্তরস্থ অর্থাৎ ইন্টারনাল প্রাণ সত্তাটি আত্মারই প্রতিনিধি। আবার এই আত্মাও অমিশ্র পদার্থ। আত্মা সর্বত্রভাবে মানবদেহের প্রত্যেক অংশে অবস্থিত ও ক্রিয়মান, এবং সেই প্রকারে অমিশ্র পদার্থ জীবনী শক্তিরূপে কার্য করিতেছে। আত্মা এই দেহকে আপনার সর্বপ্রকার উদ্দেশ্য সাধনে, জীবনের উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য অভিযোজিত করে। এই অমিশ্র পদার্থই সজীব নরদেহে অবস্থাকালে উহাকে প্রাণময় করিয়া রাখে, সচল করিয়া রাখে। উহার কার্যাবলী ত্রুটিহীনভাবে নিয়ন্ত্রিত হয়, যাবতীয় অঙ্গের তত্ত্বাবধান করে এবং তৎসহ অর্থাৎ তার সাথে মনের ও বাসনার কার্যাবলী নিয়মানুবর্তী করিয়া রাখে, একটা সমন্বয় করিয়া রাখে। প্রাণ সত্তায় কিছুমাত্র বিক্ষোভ হইলেই আমরা তৎক্ষণাৎ বিঘটন দেখিতে পাই, একটা আভাস পাই, আমরা একটা পরিবর্তন দেখতে পাই। প্রাণসত্তা যতক্ষণ স্বাভাবিক গুণসম্পন্ন অর্থাৎ সুস্থ থাকে, ততক্ষণ সুসামঞ্জস্য সহযোগিতা বিদ্যমান থাকে। স্বাস্থ্যবিরহিত নরদেহ অপেক্ষায় ধ্বংসের বিষণতার নিদর্শন আর কি হইতে পারে? অধিকিন্তু নৈসর্গিক বা প্রাকৃতিক অবস্থায় নরদেহের সংস্পর্শে আসিলে এই প্রাণসত্তা সৃষ্টিগুণ সম্পন্ন হইয়া থাকে। ইহা দেহক্ষেত্রে নিরন্তর গঠন ও পুনর্গঠন কার্যে ব্যাপৃত থাকে। কিন্তু বিপরীত অবস্থা প্রাপ্ত হইলে, অর্থাৎ কোনো কারণে দেহ হইতে জীবনী শক্তি অপসৃত হইলে, চলিয়া গেলে, তখন অন্যান্য শক্তিসমূহ শৃঙ্খলাচ্যুত হইয়া ধ্বংস সাধন কার্যে প্রবৃত্ত হয়। এই সমুদয় শক্তি জীবনী শক্তির প্রভাব ও শাসন হইতে বিমুক্ত হইলে মুহূর্তের মধ্যেই দেহের পচনক্রিয়া সূচিত হয়। সুতরাং আমরা দেখিতে পাই যে জীবনী শক্তি উৎপাদন তথা গঠন গুণ সম্পন্ন, এবং ইহার অভাবে মৃত্যু ও ধ্বংস সংগঠিত হইয়া থাকে। জীবন্ত প্রাণীর সর্বপ্রথম অবয়বটি পরীক্ষা করিলে দেখিবে, উহাতে জীবের মুখ্য গুণরাশি সমুদয় বিদ্যমান। জীবনের শ্রেষ্ঠতম অবস্থায় যাহা দেখিতে পাওয়া যায়, তৎসমুদয় গুণই উহাতে পরিলক্ষিত হইবে। মনুষ্য এবং ইতর জীবের প্রাণ সংক্রান্ত সমুদয় ধর্ম ও গুণ তাহাতে বিদ্যমান দেখা যায়। প্রজনন শক্তি, গতিশক্তি, আহরণ শক্তি, অন্তঃপ্রবাহ শক্তি সকলই প্রাপ্ত হইয়াছে। অবশেষে তাহার বিনাশ সাধন সম্ভব। এই সমুদয় গুণ উল্লেখ করিয়া জৈব পদার্থ সম্বন্ধে, শ্রেষ্ঠতম ও নিকৃষ্টতম জীব সম্বন্ধে বহু বিষয় বর্ণনা করা হইল। ইহা আপন ব্যষ্টিত্ব অর্থাৎ ইন্ডিভিজুয়ালিটির প্রতিষ্ঠিত করে, অর্থাৎ সৃষ্টি থেকে তাকে পার্থক্য করে, সঞ্চরণ করে, খাদ্য আহরণ করে, আপন গোষ্ঠী বৃদ্ধি করে এবং বিনাশপ্রাপ্ত হয়। পরন্তু রাসায়নিক বিশ্লেষণে ইহার ঐক্যত্ব অক্ষুণ্ণ থাকে না, কারণ রাসায়নিক বিশ্লেষণ সংগঠিত হইলে ইহার সূক্ষ্ম জৈব উপাদান বা প্রোটোপ্লাজম বিনষ্ট হইয়া যায়। যতক্ষণ ইহাতে প্রাণের সঞ্চার থাকে, কেবল ততক্ষণই ইহা জৈব। রাসায়নিক পরীক্ষায় জৈব বস্তুর মধ্যে আমরা কেবল কার্বন বা অক্সিজেন বা হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার প্রাপ্ত হই, কিন্তু তাহাতে জীবনী শক্তির সন্ধান পাওয়া যায় না। যদি তোমরা 54 ভাগ অঙ্গার বা কার্বন ডাইঅক্সাইড, 21 ভাগ অক্সিজেন, 16 ভাগ হাইড্রোজেন, 7 ভাগ নাইট্রোজেন এবং 2 ভাগ সালফার বা গন্ধক মিশ্রিত করো, কিন্তু একটা বস্তু দেখিতে পাইবে, একটি মিশ্র পদার্থ দেখিতে পাইবে, কিন্তু জৈবরূপে পরিজ্ঞাত সেই জটিল বস্তুটি দেখিতে পাইবে না, অর্থাৎ মানব দেহকে পাবে না। মানব দেহগুলো যদি আমরা কেমিক্যালি রিসার্চ করি, কেমিক্যালি বিশ্লেষণ করি, তাহলে কিন্তু এই পদার্থগুলোর একটা নির্দিষ্ট অনুপাতের সমন্বয় আমরা মানব দেহে দেখতে পাই। কিন্তু এই নির্দিষ্ট অনুপাতে এই সমন্বয়টি যদি আমরা ল্যাবরেটরিতে এগুলোর মিশ্রিত করি, তাহলে একটি পদার্থের কিন্তু আমরা সংমিশ্রণ দেখতে পাবো, কিন্তু সেটা কিন্তু মানব দেহ হবে না। যে অনুপাতে এই মৌলিক পদার্থগুলো রয়েছে, সেই অনুপাতে আমরা ল্যাবরেটরিতে কেমিক্যালি রিয়াকশন ঘটিয়ে একটি নতুন পদার্থ পাবো, কিন্তু মানব দেহটি পাবো না। রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়ায় সেই জীবনী শক্তির কি সংগঠিত হইল? মৃত্যুর পর শরীরের ভার সম্বন্ধে কোনো পার্থক্যই তো পরিলক্ষিত হয় না। মৌলিক পদার্থের ভার নির্ণয় করা যায় না, ইহা পদার্থবিজ্ঞানের মধ্যাকর্ষণাদি নিয়মাবলীর অধীন নহে। অর্থাৎ আমরা যখন একজন মানুষ জীবন্ত অবস্থায় থাকে, তার ভিতরে ভাইটাল ফোর্স থাকে, ক্রিয়াশীল থাকে, সেই মানুষটি যে ওয়েট, একজন মৃত মানুষেরও কিন্তু সেই ওয়েট, এখানে ওজনগত কোনো তারতম্য হয় না। তাহলে কি সেই শক্তি, যে শক্তির আদলে একটি দেহ সুঠাম থাকছে, একটি দেহ সজীব থাকছে, একটি দেহ ডাইনামিক থাকছে, কিন্তু সেই শক্তিরই অনুপস্থিতিতে সেই আকৃতির, সেই উপাদানের পুরো দেহটি অচল হয়ে যাচ্ছে। এই শক্তিকে বর্তমান প্রচলিত বিজ্ঞান তাদের নির্দিষ্ট দ্বারায় ব্যাখ্যা করতে না পারায় সেই শক্তিটিকে কিন্তু তারা অস্বীকার করছে।
যে ভাইটাল ফোর্স, আত্মা বলে কিছু নেই, জীবনী শক্তি বলে কিছু নেই, এই ভাইটাল ফোর্সটিকে কিন্তু তারা অস্বীকার করে। বরং তারা মানুষের জীবনকে, মানুষের দেহকে একটি কেমিক্যাল রিয়েক্টেড একটি ক্ষেত্র হিসেবে বিবেচনা করে, যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটছে, এই রাসায়নিক বিক্রিয়ার ফলে দেহটি পরিচালিত হচ্ছে এবং বিভিন্ন উপাদানের সমন্বয়ে বিভিন্ন কাজ সম্পাদিত হচ্ছে। আসলেই কি তাই? মৃত্যুর পরও তো মানুষের দেহে সেই উপাদানগুলোর সেই একই অবস্থায় বিরাজমান থাকে, কিন্তু তখন কেন সেই শক্তি অনুপস্থিত হলে আমরা হোমিওপ্যাথিতে যাকে ভাইটাল ফোর্স বলি, জীবনী শক্তি বলি, সেই জীবনী শক্তিটি অনুপস্থিত হলে কেন সেই দেহটি নিথর হয়ে পড়ে, অচল হয়ে পড়ে, অকেজো হয়ে পড়ে? এই মৌলিক পদার্থটিকে শক্তিস্বরূপ, তেজস্বরূপ অর্থাৎ শক্তিময় পদার্থরূপে বিবেচনা করিলে বিষয়টি বোধগম্য হয়। জড়ভাবাপন্ন মৌলিক পদার্থসমূহের মধ্যে স্বভাবত তাহাদের স্ব পরিচয় জ্ঞাপক মৌলিক পদার্থ বিদ্যমান থাকে। অধিকিন্তু সেই পরিচায়ক মৌলিক পদার্থ পরিক্রমা অনুসারে বর্তমান। নরদেহেও এই পরিক্রমা অনুসারে প্রাণসত্তা অবস্থিত। প্রাণসত্তার অন্তঃস্থম পরিক্রম মানবের চিত্তবৃত্তি ও বুদ্ধিবৃত্তির অনুকূল। উপরিতম অর্থাৎ মানুষের উপরিভাগে পরিণামক্রম স্থূলতন্তুর অনুকূল এবং গভীরতম স্থান হইতে উপরিতম স্থান পর্যন্ত ওতপ্রোতভাবে গুণানুবর্তী নিরবিচ্ছিন্ন অধিষ্ঠিত রহিয়াছে। প্রত্যেক কোষাণুটির মধ্যে তাহার গভীরতম ও উপরিতম ভাগের সমাবেশ রহিয়াছে, অর্থাৎ কেন্দ্র হইতে পরিধিতে একটি নির্দিষ্ট সুশৃঙ্খল প্রক্রিয়া প্রবাহ বিদ্যমান রয়েছে। তৎক্ষেত্রেও কেবল স্থূলতম অংশটি সংস্থিত নহে, পরন্তু সূক্ষ্মতম অংশটিও অধিষ্ঠিত। তাহার উপরিতম আবরণ মৌলিক পদার্থের স্থূলতম ক্রম কর্তৃক প্রভাবান্বিত এবং তাহার অন্তঃস্থম গুণরাশি ও মৌলিক পদার্থের অন্তঃস্থম ক্রিয়া কর্তৃক নিয়ন্ত্রিত। প্রত্যেক অংশটি তাহার সমীচীন আকৃতি প্রায় একই রহিয়াছে এবং উপরিতম স্থান হইতে গভীরতম স্থান পর্যন্ত তাহার প্রয়োজনানুরূপ সমুদয় বিদ্যমানতা থাকে। ইহার ব্যতিক্রম হইলে আত্মা কখনো মানবদেহকে প্রভাবান্বিত করিতে বা নিয়ন্ত্রণাধীন রাখিতে পারিত না। প্রত্যেক তন্তুতেই তাহার নির্দিষ্ট অংশানুযায়ী জৈব পদার্থ রহিয়াছে এবং প্রত্যেকের জন্যই বিশিষ্ট কার্য নির্দেশিত রহিয়াছে। জড় পদার্থের আপন ক্রমানুযায়ী শক্তি বর্তমান রহিয়াছে। শিলাকরণের মধ্যেও তাহার মৌলিক পদার্থের পরিণামক্রম রহিয়াছে। শক্তি সঞ্চার প্রক্রিয়ার দ্বারা প্রসেস অফ প্রোটনটাইজেশন তাহা বিকাশিত করা যায়। এই প্রক্রিয়ার দ্বারা তাহাকে ক্রমান্বয়ে লঘু করা যায়, সূক্ষ্মতম পর্যায়ে আনয়ন করিতে পারা যায় এবং উদ্বৃত্ত অংশকে এই প্রকারে নিরন্তর শক্তি সমন্বিত করিয়া মানব পরিধৃত মৌলিক পদার্থের শ্রেষ্ঠতম পর্যায়ে অভিযোজিত করা যায়। মানুষের কতগুলি ব্যাধি নরদেহের উপরিস্থিত স্থূল অঙ্গ প্রত্যঙ্গ অভিভূত করে। সেই ব্যাধিসমূহকে আরোগ্য সাধকরূপে আবিষ্ট করিবার ক্ষমতা শিলাকরণের 30 পটেন্সি বা 30 শক্তি পর্যায়ে যথেষ্ট বৃদ্ধি প্রাপ্ত হয়। পরন্তু ইহাও সত্য যে শিলাকরণের 30 শক্তিটি কিছুকাল পরে আর ফলপ্রসূ হয় না। তখন অন্তঃস্থিত গুণ আরোপিত করিবার জন্য ওই 30 শক্তিকে ক্রমবর্ধিতভাবে উচ্চতর শক্তি সমন্বিত করিয়া লইতে হয়। নক্ষত্রের ও গ্রহের একটি আকাশখণ্ড রহিয়াছে, তার নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে, তার নিজস্ব একটি গুণ রয়েছে, তার নিজস্ব একটি সত্তা রয়েছে, কিন্তু সেই সত্তাটিও মূল সত্তা দিয়ে অর্থাৎ পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড যে সত্তার অধীনে, সেই সত্তা দিয়েই পরিচালিত হচ্ছে। সে তার ক্ষেত্রে স্বতন্ত্র, কিন্তু এই সমস্ত সৃষ্টির সাথে সে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সূর্যের খণ্ডাকাশ তার জ্যোতি এবং উত্তাপ সমন্বিত। প্রত্যেক মানবেরই আপন খণ্ডাকাশ বা জ্যোতিবিম্ব আছে। প্রত্যেক ইতর জীবেরও স্বীয় আকাশ বা তেজবিম্ব রহিয়াছে। বিদ্যমান যাবতীয় পদার্থেরই এই তেজবিম্ব আছে। কুস্তুরী তেজবিম্ব কাহাকে বলা যাইতে পারে? ইহা তাহার প্রখর ভৌতিক তেজবিম্ব, যাহা প্রায় সকল ব্যক্তিরই অনুভব করিতে পারে। পরীক্ষার জন্য 17 বছর যাবৎ 1 গ্রেন কস্তুরী একটি শিশিতে রক্ষিত আছে এবং তাহার ইন্দ্রিয় গ্রাহ্য তেজবিম্ব বিকীর্ণ হইতেছে, তথাপি তাহার পরিণাম হ্রাসপ্রাপ্ত হয় নাই। তেজবিম্বের আরও নিদর্শনস্বরূপ হিংস্র জন্তুর উল্লেখ করা যায়। শিকারের অত্যন্ত তীক্ষ্ণ তেজবিম্ব হেতু ইহারা তাহাদের সন্ধান পায়, কিন্তু মানুষ সে তেজবিম্ব খুঁজিয়া পায় না। প্রকৃতিদত্ত সহজাত প্রবৃত্তি বা ইনস্টিংক্ট হেতু প্রবৃত্তির কারণে হিংস্র জন্তু তাহার শিকারের অস্তিত্ব উপলব্ধি করিতে পারে, পরন্তু তাহাদের সাধারণ নাসিকার সাহায্যে নয়। অর্থাৎ যে প্রাণীগুলো শিকার করে, যেমন কুকুর,
তার একটি নিজস্ব একটি সূক্ষ্ম তেজবিম্ব থাকার কারণে সে কিন্তু দূর দূরান্তে অনেক কিছুর সন্ধান সে ঘ্রাণ শক্তির মাধ্যমে পায়, যেটা আমরা পাই না। সেটা তার নিজস্ব তেজবিম্ব, সেটা তার নিজস্ব সত্তার সঙ্গে জড়িত। এরকমভাবে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা জীব জন্তু এবং মানুষের নিজস্ব তেজবিম্ব রয়েছে। তাহাদের এই সহজাত প্রবৃত্তি মানুষের অনুভূতি সদৃশ। ইহার সাহায্যে সে আপন শিকার আবিষ্কার করে, প্রত্যুত মানুষ তাহা পারে না। শিশিতে কস্তুরী থাকিলে মানুষ তাহা আবিষ্কার করিতে পারে, কিন্তু উহার গন্ধের সূক্ষ্মতম তেজবিন্দু আবিষ্কার করিবার ক্ষমতা মানুষের কাছে আছে কিনা তাহা সন্দেহের বিষয়। হোমিওপ্যাথি শিক্ষার জন্য এই তেজবিম্ব বিষয়টি প্রয়োজনীয়। ইহার দ্বারা একটি গূঢ় বিষয়ের অবতারণা করা হইয়াছে, যে আবহের কারণে দুটি মৌলিক পদার্থ পরস্পরকে চিনিতে পারে, তাহাই উহাদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই আবহের কারণে মৌলিক পদার্থের সমূহের পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণ বুঝিতে পারা সম্ভব হয়। তাহাদের মধ্যে সাম্য অথবা বৈষম্য বর্তমান থাকে। অতএব মানবজাতির ধনাত্মক বা পজিটিভ এবং ঋণাত্মক বা নেগেটিভ গুণ বিচারের ধারায় শ্রেণী বিভাগ করা হয়। খনিজ পদার্থগুলির তথা বিশ্বের সমুদয় বস্তুর সাধারণ বিভাগ এই পজিটিভ এবং নেগেটিভ অর্থ বহন করে। যখন পদার্থসমূহ কোনরূপ বিষদৃশ পদার্থের সংস্পর্শে আসে কিংবা ধ্বংসকামী হইয়া অন্য পদার্থের সংস্পর্শে আসে, তখন তাহারা অসীম শক্তিশালী হয়। ধ্বংসের দ্বারাই অধিকাংশ স্থলে গঠন প্রক্রিয়া সূচিত হইয়া থাকে। নবমূর্তি সৃজনের জন্য, নতুন কিছু গঠনের জন্য মূর্তিসমূহের বিলয় সাধিত হয় এবং এইরূপে অধিকাংশ স্থলেই মৌলিক পদার্থ হইতে নতুন মূর্তিসমূহের উদ্ভব হইয়া থাকে। কার্যকারণ হিসেবে হেতুরাজ্য অর্থাৎ কারণ রাজ্য এবং পরিণাম রাজ্য বা কর্মরাজ্য, এই দুই রাজ্য জগৎ রহিয়াছে। এই উপরিতম ভৌতিক জগতে আমরা চক্ষুর সাহায্যে দর্শন করতে পারি, অঙ্গুলির সাহায্যে স্পর্শ করতে পারি, নাসিকার সাহায্যে অর্থাৎ নাকের মাধ্যমে, ঘ্রাণ শক্তির মাধ্যমে ঘ্রাণ লইতে পারি, কানের মাধ্যমে, শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা শ্রবণ করতে পারি। পরিণাম রাজ্যের এইটাই নিয়ম, কারণ জগৎটি দৃষ্টির অগোচর, সেটা আমরা দেখতে পারি না। সেটা অনেক সময় অনুভবের মাধ্যমে, দর্শনের মাধ্যমে, আমাদের জ্ঞানের মাধ্যমে, সূক্ষ্মতম অনুভূতির মাধ্যমে সেটাকে আমাদের বুঝে নিতে হয়। আমাদের পঞ্চেন্দ্রের সাহায্যে তাহা আবিষ্কার করা যায় না। উহা চিন্তা জগৎ কেবল জ্ঞানের দ্বারাই আবিষ্কৃত হয়। এ যাবৎ যাহা দেখিতেছি তাহা কেবল পরিণাম রাজ্য, কিন্তু কারণ রাজ্য অদৃশ্য। অন্যতম বস্তুর কেবল অনুভূতি লাভ আমাদের পক্ষে সম্ভব। ভৌতিক জগতের সূচনা করিয়া অভৌতিক জগতের বিষয় বুঝিবার প্রচেষ্টা অপেক্ষা ভৌতিক জগতের সমুদয় পদার্থের অভ্যন্তর হইতে দর্শন ও জ্ঞানার্জন করা মানুষের প্রয়োজন। এইরূপে মানুষ নিয়ম বুঝিতে সক্ষম হয় এবং নিয়মের প্রক্রিয়া সম্বন্ধে তাহার প্রীতিজ্ঞান জন্মে, সঠিক ধারণা জন্মে। নীতীয় রূপেই হোমিওপ্যাথির অধিষ্ঠান। ইহার কারণরাজি কারণ জগতে অবস্থিত। কারণ জগতে অবস্থা না থাকিলে পরিণাম জগতেও ইহার অবস্থা সংগঠিত হইত না। হোমিওপ্যাথি অধ্যয়নের আদ্য শিক্ষা অর্থাৎ আদি শিক্ষা এই কারণ জগৎ হইতে আমাদের অর্জন করতে হয়। মূল ভিত্তি ছাড়া, সত্তা ছাড়া পরবর্তী কোনো কিছুই সম্ভব নয়। তাই এই কারণ জগৎ দিয়েই আমাদের হোমিওপ্যাথির মূল পথ চলা শুরু হয়। অবশ্যই এখন বেশ বোঝা যাইবে যে আমাদের এই আলোচ্য বিষয়ের দ্বারা এক অভিনব নিদানবাদ প্রতিষ্ঠিত হইবার সূচনা হইতেছে এবং তাহাই হোমিওপ্যাথির ভিত্তি হইয়া দাঁড়াইবে। রোগের কারণসমূহ মৌলিক পদার্থের মধ্যে রহিয়াছে। মৌলিক পদার্থ হইতে প্রভিন্ন রূপে চিন্তনীয় স্থূল পদার্থের মধ্যে কোনো ব্যাধি কারণ নিহিত থাকে না। রোগ উৎপাদক পদার্থের প্রকৃতি অবগত হইবার জন্য আমরা মৌলিক পদার্থের অনুশীলন করি। ঔষধসমূহের মৌলিক পদার্থ লাভের জন্যই অর্থাৎ তাদের প্রকৃতি ও ধর্ম উদ্ঘাটনের জন্যই আমরা তাহাদিগকে শক্তি সমন্বিত করি। ঔষধের হোমিওপ্যাথিত্ব অর্থাৎ সদৃশ ভাব প্রাপ্তির জন্য তাহার গুণ ও ক্রিয়া রোগ উৎপাদক কারণের সদৃশভাবী হওয়া আবশ্যক প্রয়োজন। অর্থাৎ অনেক সময়ই স্থূল বস্তু যেটা করতে সক্ষম নয়, যেমন সাইলেশিয়া ঔষধটি, স্যান্ড বা বালি থেকে যে ওষুধটি তৈরি করা হয়, এই ওষুধটিকে যখন হোমিওপ্যাথিক নির্দিষ্ট প্রক্রিয়ায় পটেন্টাইজ করে শক্তি সমন্বিত করা হয়, যখন শক্তি সমন্বিত করা হয় এবং তার ভিতরে অন্তর্নিহিত শক্তির স্ফুরণ ঘটানো হয়, তখন কিন্তু সে মানব শরীরের অত্যন্ত জটিল এবং গভীরতম অবস্থানে থাকা রোগকে সে ব্যানিশ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, যা স্থূল অবস্থায় সে পারে না। আজকে এ পর্যন্তই আমাদের অষ্টম ব্যাখ্যান 8 নম্বর ব্যাখ্যানটি সমাপ্ত হলো। পরবর্তীতে জেমস টেইলর ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বইটির 9 নম্বর ব্যাখ্যান নিয়ে আপনাদের সামনে অন্য কোনো দিন হাজির হব। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে সবাইকে বিদায় জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।